আমাদের মুক্তিযুদ্ধকে তো আমরা ইতিহাস হিসেবে জানি, একটা মহাকাব্য হিসেবে দেখি। কিন্তু এই মহাকাব্যটা যখন গল্প, উপন্যাস বা কবিতার পাতায় উঠে আসে, তখন তার ভেতরের স্তরগুলো কেমন হয়? ঠিক। আর সেই সাহিত্য নিয়ে যখন একাডেমিক জগতের মানুষ কাটাছেড়া করেন, তখন কি কি অবাক করা বিষয়ে বেরিয়ে আসে? আজ আমরা ঠিক এই জগৎটাতেই ডুব দেব। আমাদের হাতে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার কিছু সূত্রের উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব এই সাহিত্য নিয়ে কী ধরনের আলোচনা হয়, কোন গভীর প্রশ্নগুলো তোলা হয়, আর এই জ্ঞানের ভাণ্ডারে পৌঁছানোর পথটাই বাকি। বিষয়টা কিন্তু দারুণ, কারণ এটা শুধু কিছু বইয়ের রিভিউ বা সারসংক্ষেপ নয়। এই গবেষণাগুলো হলো একটা আয়নার মতো, যেখানে একটা জাতি দেখতে পায় সে তার সবচেয়ে গৌরব আর বেদনার স্মৃতিকে কিভাবে মনে রেখেছে, কিভাবে সময়ের সাথে সাথে সেই স্মৃতিকে নতুন করে নির্মাণ করেছে। বাহ! আর সাহিত্য হলো সেই বদলের সবচেয়ে জীবন্ত একটা আর্কাইভ। তাই এই সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করা মানে আসলে আমাদের কালেকটিভ মেমোরিটাকে ঠিক মতো গুছিয়ে বোঝা। তাহলে চলুন সেই আর্কাইভের ভেতরে ঢোকা যাক। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, এই গবেষণাগুলোতে ঠিক কোন কোন দিক নিয়ে নাড়াচাড়া করা হয়? এটা কি শুধু কাহিনীর বিশ্লেষণ নাকি আরও কিছু? এর পরিধিটা আসলে বিশাল। গবেষকরা একদম ওপর থেকে শুরু করে একেবারে ভেতর পর্যন্ত দেখেন। একদিকে যেমন উপন্যাস, ছোট গল্প, কবিতা, নাটকের মতো বড় বড় শাখায় যুদ্ধের সামগ্রিক প্রতিফলন কেমন সেটা বিশ্লেষণ করা হয়, তেমনি আবার খুব নির্দিষ্ট বিষয়বস্তু ধরেও কাজ হয়। নির্দিষ্ট বিষয়বস্তু বলতে? যেমন? যেমন ধরুন, যুদ্ধের ভয়াবহতার চিত্রায়ন। এখন এই ভয়াবহতা তো পালাভাবে দেখানো যায়। কোনো লেখক হয়তো খুব সরাসরি গ্রাফিক বর্ণনার মাধ্যমে যুদ্ধের নৃশংসতা তুলে ধরেন। আবার কেউ হয়তো একটা শিশুর চোখের নীরব চাহনির ভেতর দিয়ে যুদ্ধের ভয়টাকে ফুটিয়ে তোলেন। গবেষকরা এই শৈল্পিক পার্থক্যটা ধরিয়ে দেন। এর পাশাপাশি সাধারণ মানুষের বীরত্ব, নারী নির্যাতন, শরণার্থী জীবনের অবর্ণনীয় কষ্ট, দেশপ্রেমের মতো বিষয়গুলো তো আছেই। এমনকি যুদ্ধ শেষ হওয়ার পর যে একটা ভাঙাচোরার সমাজ, রাজনৈতিক অস্থিরতা, সেই জটিল বাস্তবতার সাহিত্যে কিভাবে এসেছে সেটাও একটা বড় গবেষণার ক্ষেত্র। আপনি শৈল্পিক উপস্থাপনার কথা বলছিলেন। এখানেই আমার একটা খটকা লাগছে। আমাদের সূত্রগুলোতে একটা বিষয় বারবার আসছে। গবেষকরা শুধু কি বলা হয়েছে তার চেয়ে বেশি গুরুত্ব দেন কিভাবে বলা হয়েছে সেটার উপর। এই কিভাবের ব্যাপারটা একটু ভাঙা যাক। এটাই তো আসল জায়গা। একটা উদাহরণ দিই, ধরা যাক দেশপ্রেম। আচ্ছা। শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায় উপন্যাসে দেশপ্রেম যেভাবে ফুটে ওঠে তা হল একজন শিক্ষকের মনস্তাত্ত্বিক সংকট আর টিকে থাকার সংগ্রামের ভেতর দিয়ে। সেখানে দেশপ্রেম একটা আদর্শ লড়াই। আবার ধরুন, শামসুর রাহমানের স্বাধীনতা তুমি কবিতায় দেশপ্রেম হল অজস্র উপমা আর চিত্রকল্পের এক বিস্ফোরণ, কখনো ফসলের মাঠ, কখনো মায়ের স্নেহের মতো। দুটোই দেশপ্রেম, কিন্তু প্রকাশভঙ্গি একদম আলাদা। ঠিক, দুটোই দেশপ্রেম, কিন্তু তাদের শৈল্পিক রূপ, ভাষা আর অনুভূতি প্রকাশের ভঙ্গি সম্পূর্ণ আলাদা। গবেষণা এই ভিন্ন ভিন্ন রূপকে পাশাপাশি রেখে আমাদের দেখায় যে একটা অনুভূতি কত বিচিত্র উপায়ে শিল্প হয়ে উঠতে পারে। তার মানে এটা শুধু ঘটনার তালিকা বানানো নয়, বরং ঘটনার শৈল্পিক রূপান্তরের পাঠ। বাহ! এই সূত্র ধরেই তাহলে পরের ধাপে যাওয়া যায়। অনেক সময় তো গবেষকরা পুরো সাহিত্য জগৎ নিয়ে কথা না বলে নির্দিষ্ট কোনো লেখকের ওপর ফোকাস করেন। আমাদের হাতে থাকা কাগজগুলোতেও শওকত ওসমান, সেলিনা হোসেন, হাসান আজিজুল হক, হুমায়ুন আহমেদ, সৈয়দ শামসুল হকের মতো বেশ কয়েকজনের নাম ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, এবং এই এই নির্দিষ্ট লেখকের উপর ফোকাস করাটা খুব জরুরি, কারণ এতে করে লেখকের দর্শনটা বোঝা যায়। যেমন আমাদের সূত্রগুলোতে একটা দারুণ তুলনার ইঙ্গিত আছে হুমায়ুন আহমেদ আর হাসান আজিজুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা নিয়ে। এটা আমারও চোখে পড়েছে। দুজনের লেখার ধরন তো একেবারেই আলাদা। গবেষণা কি বলছে এই বিষয়ে? একটা দারুণ পর্যবেক্ষণ উঠে এসেছে সেখানে। বলা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখায় যুদ্ধটা যেন জানালার কাছের ভেতর দিয়ে দেখা। একটা পরিবারের ব্যক্তিগত আনন্দ, বেদনা, মানসিক সংকটটাই মূল, যুদ্ধটা সেখানে এক বিশাল পটভূমি হিসেবে কাজ করে। আগুনের পরশমণির মতো। একদম। আগুনের পরশমণির কথাই ভাবুন, একটা পরিবারের ভেতরে ঘটে যাওয়া ঘটনাগুলো দিয়েই আমরা পুরো যুদ্ধের উত্তাপটা অনুভব করি।
অন্যদিকে হাসান আজিজুল হকের লেখায় পাঠককে সরাসরি যুদ্ধের কাদামাটির মধ্যে নামিয়ে দেওয়া হয়। তার নামহীন গোত্রহীনের মতো গল্পে নৃশংসতা আর অস্তিত্বের সংকটটাই যেন প্রধান চরিত্র হয়ে ওঠে। কোনো আড়াল নেই, কোনো নরম আবরণ নেই। ওয়াও, কি দারুণ একটা তুলনা! দুটোই শক্তিশালী, কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন দর্শন। একজনের কেন্দ্রে মানুষ, আরেকজনের কেন্দ্রে পরিস্থিতি। আমাদের সূত্রে সেলিনা হোসেনের উপন্যাসে মুক্তিযুদ্ধ ও নারী শিরোনামে একটি গবেষণার কথাও বলা হয়েছে। এটা পড়ার পর আমার মনে একটা প্রশ্ন জাগছে। এই ধরনের গবেষণায় কি লেখকদের জেন্ডার পরিচয়ের কারণে তাদের কাজের উপর বিশেষ কোনো ফোকাস করা হয়, নাকি এটা শুধুমাত্র তাদের সৃষ্ট নারী চরিত্রের বিশ্লেষণ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলত দ্বিতীয়টাই। গবেষকরা দেখেন সেলিনা হোসেন তার লেখায় নারী চরিত্রদের কিভাবে এঁকেছেন। তিনি কি নারীকে কেবল নির্যাতিতা, অসহায় শিকার হিসেবে দেখিয়েছেন, নাকি মুক্তিযোদ্ধা, সহযোগী, যোদ্ধা হিসেবেও উপস্থাপন করেছেন? আর হাঙর নদী গ্রেনেড উপন্যাসের বুড়ির চরিত্রটার কথাই ভাবুন। দেশের জন্য নিজের সন্তানকে যিনি তুলে দেন, তিনি তো কেবল একজন মা নন, তিনি মুক্তিযুদ্ধের একজন সক্রিয় যোদ্ধা। এই গবেষণাগুলো আমাদের দেখায় যে সেলিনা হোসেনের মতো লেখকরা কিভাবে মুক্তিযুদ্ধের বয়ানে নারীর প্রচলিত ভিকটিম পরিচয়ের বাইরে গিয়ে তাদের এজেন্সি বা আত্মকর্তৃত্বকে প্রতিষ্ঠা করেছেন। এটা আমাদের মুক্তিযুদ্ধের সামগ্রিক গল্পে একটা নতুন মাত্রা যোগ করে। তার মানে এটা শুধু লেখকের স্টাইল বোঝার জন্যই নয়, বরং মুক্তিযুদ্ধের সামগ্রিক বয়ানটা যে কতগুলো ভিন্ন ভিন্ন লেন্সের মাধ্যমে তৈরি হয়েছে সেটাও স্পষ্ট হয়। একদম। একজনের চোখে যা বীরত্ব, আরেকজনের চোখে তা হয়তো মানবিক বিপর্যয়। আপনি শৈল্পিক উপস্থাপনার কথা বলছিলেন, আর আমার মাথায় আসছে সবচেয়ে তীব্র শৈল্পিক রূপ তো আমরা কবিতায় পাই। অবশ্যই। মাত্র কয়েকটা শব্দে যে আবেগ আর চিত্রকল্প তৈরি হয়, তা তো শত শত পাতার উপন্যাসের সমান শক্তিশালী হতে পারে। আমাদের মুক্তিযুদ্ধের কবিতাগুলো নিয়ে গবেষণা কি বলছে? অবশ্যই। কবিতা তো ছিল মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র। গবেষকরা দেখেন কিভাবে নির্মলেন্দু গুলের কবিতা সরাসরি রাজপথের স্লোগান হয়ে ওঠে, আবার কিভাবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতায় ওঠে আসে প্রতিরোধের চেতনার পাশাপাশি স্বপ্নভঙ্গের মতো জটিল অনুভূতি। আচ্ছা। কবিতার ভাষা যেহেতু খুব সংহত এবং প্রতীকী, তাই এর বিশ্লেষণও খুব সূক্ষ্ম হয়। গবেষকরা শব্দের বুনন, প্রতীকের ব্যবহার, ছন্দের ওঠানামা এই সব কিছু বিশ্লেষণ করে বের করেন কবি কিভাবে তার সময়কে ধারণ করেছেন। আমি সূত্রটা দেখতে দেখতে একটা জায়গায় এসে খটকা লাগলো। এখানে বলা হয়েছে স্বপ্নভঙ্গ নিয়েও গবেষণা হয়। আমাদের তো মুক্তিযুদ্ধ মানেই একটা বিজয়ের গল্প, একটা গৌরবের অনুভূতি। এই স্বপ্নভঙ্গের বিষয়টা সাহিত্যে ঠিক কিভাবে আসে? এটা কি কোনো ধরনের সমালোচনা? এটা ঠিক সমালোচনা নয়, বরং বাস্তবের এক জটিল প্রতিফলন। মুক্তিযুদ্ধ হয়েছিল একটা সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের স্বপ্ন নিয়ে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরপরই রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, ক্ষমতার দ্বন্দ্ব এই সব কিছু অনেকে হতাশ করেছিল। বুঝতে পারছি। সাহিত্য তো সমাজেরই দর্পণ। তাই সেই সময়ের কবিতায় বা গল্পে স্বাধীনতার প্রাপ্তির আনন্দের পাশাপাশি এই হতাশা বা স্বপ্নভঙ্গের বেদনাটাও খুব তীব্রভাবে উঠে আসে। গবেষকরা এই দুটো দিক পাশাপাশি রেখে বিশ্লেষণ করেন। তারা দেখেন স্বাধীনতার স্বপ্নকে কবিরা কিভাবে এঁকেছেন এবং পরে সেই স্বপ্নের সাথে বাস্তবের সংঘাতকে কিভাবে শিল্পের রূপ দিয়েছেন। এটা সময়ের সাথে সাথে একটা জাতির মনস্তাত্ত্বিক বিবর্তনকে বুঝতে দারুণভাবে সাহায্য করে। আর এই সূত্রেই তো প্রান্তিক জনগোষ্ঠীর কথাটা চলে আসে, তাই না? মূলধারার ইতিহাসে হয়তো সবসময় যাদের কথা শোনা যায় না। একদম। এই দিকটা নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। যেমন মুক্তিযুদ্ধে নারীর অবদান ও নির্যাতনের কথা সাহিত্যে কিভাবে এসেছে তা নিয়ে তো বিশদ গবেষণা আছেই। কিন্তু এর বাইরেও আমাদের সূত্র বলছে আদিবাসী মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে যে সাহিত্য রচনা হয়েছে তারও গভীর বিশ্লেষণ হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? কারণ এর মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের একটা প্রায় অনালোচিত অধ্যায়কে জানতে পারি। চাকমা, মারমা বা গারো জনগোষ্ঠীর বহু সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, শহীদ হয়েছেন। কিন্তু তাদের সেই গল্পগুলো বহুদিন পর্যন্ত আমাদের জাতীয় বয়ানে প্রায় অনুপস্থিত ছিল। ঠিক। যখন কোনো লেখক, ধরা যাক সেলিনা হোসেন, তার কাঁটাতারে প্রজাপতি উপন্যাসে আদিবাসী জনগোষ্ঠীর সংগ্রামকে তুলে আনেন আর গবেষকরা সেই সাহিত্যকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন, তখন আমাদের ইতিহাসের ক্যানভাসটা আরও পূর্ণাঙ্গ ও বৈচিত্র্য
বৈচিত্র্যময় হয়ে ওঠে। আমরা বুঝতে পারি মুক্তিযুদ্ধ কোনো একক গোষ্ঠীর লড়াই ছিল না, এটা ছিল বাংলার সকল মানুষের সম্মিলিত সংগ্রাম। এই গবেষণাগুলো সেই সম্মিলিত চেহারাটা আমাদের সামনে তুলে ধরে। দারুণ। এই আলোচনা শোনার পর তো অনেকেরই মূল গবেষণাপত্রগুলো পড়ার আগ্রহ জাগতে পারে, আমার নিজেরই হচ্ছে। কিন্তু সমস্যা হলো এই কাজগুলো তো সাধারণত বইয়ের দোকানে পাওয়া যায় না। না, তা যায় না। তাহলে একজন আগ্রহী পাঠক বা গবেষক এই কাজগুলো খুঁজে পাবেন কোথায়? এটা একটা খুবই বাস্তবসম্মত প্রশ্ন। তবে ভালো খবর হলো এখনকার দিনে পথগুলো আগের চেয়ে অনেক সহজ। প্রথম এবং সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আর তাদের ডিজিটাল আর্কাইভ। আমাদের সূত্রগুলোতে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বা ইতিহাস বিভাগের জার্নালের কথা বারবার বলা হয়েছে। এই জার্নালগুলোতে নিয়মিতভাবেই খুব উচ্চ মানের গবেষণাপত্র ছাপা হয়। আর বিশ্ববিদ্যালয়ের বাইরে? বিশ্ববিদ্যালয়ের বাইরে বাংলা একাডেমির কথা বলতেই হবে। তারা নিয়মিতই মুক্তিযুদ্ধ বা বাংলা সাহিত্য নিয়ে গবেষণামূলক বই বা সংকলন প্রকাশ করে। তাদের প্রকাশনাগুলো খুব নির্ভরযোগ্য উৎস। আর তৃতীয় পথটা হল আজকের যুগের সবচেয়ে বড় আশীর্বাদ, অনলাইন। অনলাইন বলতে কি গুগল করলেই পাওয়া যাবে? হ্যাঁ, তবে একটা কৌশল আছে। আমাদের সূত্রে একটা খুব কাজের পরামর্শ দেওয়া হয়েছে। শুধু মুক্তিযুদ্ধের সাহিত্য লিখে গুগল করলে তো তথ্যের মহাসমুদ্রে ডুবে যাওয়ার অবস্থা হয়। এটা তো একেবারে সত্যি কথা। মনে হয় যেন খড়ের গাদায় সূঁচ খুঁজছি। হাজার হাজার লিঙ্ক চলে আসে, কোনটা ছেড়ে কোনটা দেখব বোঝা মুশকিল। ঠিক। তাই কৌশলটা হলো অনুসন্ধানকে যতটা সম্ভব সুনির্দিষ্ট করা। যেমন আপনার আগ্রহ যদি হয় হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে, তাহলে আপনি খুঁজবেন হুমায়ূন আহমেদের উপন্যাসে মুক্তিযুদ্ধ, বা আরও নির্দিষ্ট করে আগুনের পরশমণি উপন্যাসের নারীবাদী পাঠ, এই ধরনের কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, মানে সার্চ টার্মটাকে স্পেসিফিক করতে হবে। একদম। একইভাবে যদি কারোর আগ্রহ থাকে শরণার্থী জীবন বা আদিবাসী চরিত্র নিয়ে, তাহলে সেই বিষয়গুলো উল্লেখ করে খুঁজলে সরাসরি প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এতে সময়ও বাঁচে আর আসল কাজের জিনিসটা হাতে আসে। এমনকি কিছু সরকারি ওয়েবসাইট, যেমন সূত্রে rc.gov.bdর কথা উল্লেখ আছে, সেখানেও আর্কাইভ করা কাজ পাওয়া যেতে পারে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য নিয়ে যে গবেষণা হয় তার জগৎটা বিশাল আর অনেক স্তর বিশিষ্ট। এটা শুধু কোনো বইয়ে কি আছে তার সারসংক্ষেপ নয়, বরং এখানে যুদ্ধের সামগ্রিক চিত্র, নির্দিষ্ট লেখকের দর্শন, শৈল্পিক কৌশলের ভিন্নতা, এমনকি নারী বা আদিবাসীর মতো প্রান্তিক অবস্থান থেকে মুক্তিযুদ্ধকে দেখার দৃষ্টিভঙ্গি, সব কিছুই আলোচনার টেবিলে আসে। এবং সবচেয়ে বড় কথা হল এই জ্ঞানভাণ্ডারে পৌঁছনোর পথগুলো আমাদের হাতের নাগালে। বিশ্ববিদ্যালয়ের আর্কাইভ থেকে অনলাইন পোর্টাল পর্যন্ত সঠিক কৌশল জানা থাকলে যে কেউ এই গভীর আলোচনার জগতে প্রবেশ করতে পারে। এই গবেষণাগুলো আমাদের সাহায্য করে মুক্তিযুদ্ধকে কেবল একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে না দেখে একটা জীবন্ত, বহুমাত্রিক শৈল্পিক অভিজ্ঞতা হিসেবে বুঝতে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সাহিত্যকে, আমাদের আত্মপরিচয়কে সমৃদ্ধ করে চলেছে। এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের জানা শোনার পরিধি বাড়ানোর সুযোগটা আসলে অফুরন্ত। এই আলোচনা শেষে একটা প্রশ্ন বরং ভাবার জন্য রেখে দেওয়া যাক। আমাদের সূত্রগুলো যুদ্ধকালীন আর যুদ্ধ পরবর্তী সাহিত্যকর্মের তুলনামূলক আলোচনার কথা বলেছে। সেই সূত্র ধরেই ভাবা যায় সময়ের সাথে সাথে মুক্তিযুদ্ধকে দেখার দৃষ্টিভঙ্গি কিভাবে পাল্টেছে। তাহলে ভাবুন তো, ১৯৭২ সালে স্বাধীনতার ঠিক পরপর লেখা একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের দৃষ্টিভঙ্গির সাথে ২০২২ সালে লেখা একটি উপন্যাসের দৃষ্টিভঙ্গির কি মৌলিক পার্থক্য থাকতে পারে? দারুণ প্রশ্ন। সেই শুরুর দিকের লেখায় যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, তাজা ক্ষত আর তীব্র আবেগের ছাপ ছিল, ৫০ বছর পরে লেখা উপন্যাসে কি সেই একই জিনিস থাকবে, নাকি সেখানে যুক্ত হবে নতুন প্রজন্মের বিশ্লেষণ, নির্মোহ দূরত্ব আর ভিন্ন ধরনের প্রশ্ন? সময়ের সাথে সাথে সাহিত্যের এই বিবর্তন একটা জাতির তার নিজের ইতিহাসকে বোঝার এই পরিবর্তন সম্পর্কে আমাদের কি বলে?